আমাদের যে দিন পঞ্জিকাটা রয়েছে, দিনের যে একটা রুটিন রয়েছে কাজে, কেউ আমরা ব্যবসা করি, কেউ হয়তো অফিস আদালতে, স্কুল কলেজে আমরা চাকরি বাকরি করি, বা ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা পড়াশোনা করে বিভিন্ন ইনস্টিটিউশনে রয়েছে। তো প্রত্যেকটা জায়গাতে যখন আমি বাজারে যাই ক্রেতা বিক্রেতা হিসেবে, তো সেখানে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের যে সঠিক এবং সুন্দর ব্যবহার, সেই সঠিক ব্যবহারটাই হচ্ছে আইন। এবং এর বাইরে গিয়ে যদি আমরা কোনো অন্যায়মূলক কোনো আচরণ করে থাকি বা ব্যবহার করে থাকি, সেটাই হচ্ছে বেআইনি। তখন সেটা আইনের বিচারে তার জন্য শাস্তির বিধান করা হয়। আমাদের সঠিক, যেমন আজকে এখানে আমরা সকলে মিলিত হয়েছি সুন্দরভাবে, এখানের মধ্যে যদি কেউ যদি কোনো সময় কারোর সাথে এরকম অপ্রীতিকর একটা শব্দ ব্যবহার করি বা সেই ধরনের একটা বিশ্রী একটা ব্যবহার করি, তবে সেটাই হবে আইনের বিরুদ্ধে। এখানে আমরা সকলে মিলিত হয়েছি সুশৃঙ্খল ভাবে, আমরা কেউ বলছি কেউ শুনছি, সেটাই হচ্ছে আইন ভারতবর্ষে। এই আইনগুলো সম্পর্কে আমি ভিতরে যাওয়ার আগে বলবো যে অ্যাওয়ারনেস আরেকটা শব্দ রয়েছে, লিগাল অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে সচেতন, সচেতন মানে গভীরভাবে জানা, আইনটা সম্পর্কে জানা। লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প মানে এই যে ছোট্ট পরিসরে আমরা একটা শিবির করলাম, সেটাকে বলা হচ্ছে ক্যাম্প। তো আমার এখানে যে ক্যাপশনটা রয়েছে লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প, সেটা বাংলা প্রতিশব্দ করলে এমন হয় আইনি সচেতনতা শিবির। মানে ছোট্ট শিবিরে আমরা আইনটা সম্পর্কে সচেতন হব বা জানবো গভীরভাবে, যে জানাটা সেটাকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস বা সচেতনতা। তো আইনটা কেন জানবো, আইনটা কেন জানবো, তার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যদি আমরা আমাদের এই সকলের সামনে যদি একটা মোমবাতিকে আমরা জ্বালিয়ে দিই, জ্বলন্ত মোমবাতি, তার সামনে যদি ছোট্ট একটা শিশুকে যদি দাঁড় করিয়ে দিই, ও কি করবে, সেই আগুনের শিখাটার মধ্যে কিন্তু ওর হাতটাকে বাড়িয়ে দেবে। কারণ সেই ছোট্ট শিশুটা ও জানে না যে আগুনের শিখার মধ্যে হাতটা দিলে পরে হাতটা পুড়ে যাবে। কারণ এটা আগুনের ধর্ম, কিন্তু সে যে কিছুই পাক, যা কিছুই পাক, কিন্তু সে বড়দের হাত হোক, ছোটদের হাত হোক, মানুষ হোক বা কোনো জিনিসপত্র, আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া। তো পুড়ে গেলে কি হবে, সে কিন্তু একটা যন্ত্রণা পাবে, ভোগ করবে, তাকে কষ্ট সইতে হবে। তো ঠিক আইনটাও কিন্তু এরকম আগুনের ধর্মর মতো। আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, ভারতবর্ষের একেবারে দূর দূরান্তে গ্রাম আরো ভিতরে রয়েছি, যেমন এডিসি ভিলেজে রয়েছে বা আরো ভিতরে যারা আমরা রয়েছি, আমরা হয়তো শিক্ষার আলোটা অত দূর আমরা পৌঁছতে পারিনি, আইনটা সম্পর্কে আমরা সেইভাবে জানিও না। তো আইন না জেনেও যদি আমি অপরাধ করে থাকি আর আইনের বিচারে যদি আমি দোষী সাব্যস্ত হই, তাহলে কিন্তু আমাকে আদালত কিন্তু আমাকে শাস্তি দেবে। সেই শাস্তি থেকে কিন্তু আমি মুক্ত হব না। তো ভারতবর্ষের সংসদে যেটা সমীক্ষা করে দেখা হয়েছে সুপ্রিম কোর্ট এবং ভারতবর্ষের পার্লামেন্ট, যে ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে আমাদের দেশের 70% অংশই কিন্তু গ্রামীণ এরিয়া রয়েছে, এবং তার যে জনগণ রয়েছে বা নাগরিকরা রয়েছে, তারা সেই রকম ভাবে শিক্ষার আলো এখন পর্যন্ত পায়নি এই দীর্ঘ 75 বছর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও। তারপরে আমাদের সেই পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্ট যেটা ওনারা একটা সমীক্ষা করে দেখলেন যে আমাদের দেশে কি হারে অপরাধের সংখ্যা সংঘটিত হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা আইনটা সম্পর্কে সচেতন নই। যেমন আমি ছোট্ট শিশুর আগুনে হাত দেওয়ার কথা বলছি, কিন্তু আমরা বড়রা যেমন জানি যে আগুনে হাত দিলে পরে হাত পুড়ে, আমরা কিন্তু বড়রা সেই আগুনে হাতটা বাড়াই না। আমরা জানি আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, সেই কারণে আমরা সেটা করি না। কারণ ওই ছোট্ট শিশুটা যেদিন সে আগুনের ধর্মটা জেনে যাবে, সেদিন কিন্তু আর সে হাতটা বাড়িয়ে দেবে না। ঠিক তেমনি ভাবে আমাদের ভারতবর্ষের জনগণ, আমরা যদি আইনটা সম্পর্কে ন্যূনতম যদি আমাদের একটা সম্মুখে ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা বেআইনি কাজের সাথে আমরা জড়িয়ে পড়বো না। তার জন্য আজকে যে আমাদের ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল অর্থাৎ জেলা স্তরে বা মহকুমা স্তরে যে আইন সেবা কমিটি রয়েছে, তাদের উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় কিন্তু এরকম ছোট ছোট শিবির করে আমাদের জনগণকে বা নাগরিকদেরকে আইন সম্পর্কে একটু সচেতন করা হয়। তো সেই সাপেক্ষে কিন্তু আজকে আমি এখানে কয়েকটা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে বা আমাদের পারিবারিক জীবনে যে সমস্ত আইনগুলো
বিশেষভাবে জড়িয়ে রয়েছে সেটা সম্পর্কে আমি একটু বলছি। যেমন আমাদের জীবনটা শুরু হয় একটা পরিবারের মধ্য দিয়ে। পরিবারের মধ্যে কে রয়েছে? প্রথমত স্বামী স্ত্রী, তারপর তাদের মধ্য দিয়ে সন্তান সন্ততি অর্থাৎ মাতা পিতা এবং ছেলে মেয়ে। তো প্রথম স্বামী এবং স্ত্রী অর্থাৎ একজন পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ একজন প্রাপ্তবয়স্কা মেয়েকে বিয়ে করবে। তাদের মধ্যে সামাজিক একটা বন্ধনে ওনারা আবদ্ধ হন, একটা পরিবার সেখান থেকে শুরু হয়। সেই স্বামী স্ত্রীর মধ্য দিয়ে কিন্তু একটা সন্তান এই পৃথিবীর আলো দেখতে পায়। তো যখন একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করবে, তখন সেই পুরুষের দায়িত্ব রয়েছে তার স্ত্রী অর্থাৎ তার স্ত্রীর ভরণ পোষণ সমস্ত কিছু তাকে দেওয়া, অর্থাৎ দুবেলা তাকে দুমুঠো খাবার দিতে হবে ন্যূনতম যেটা রয়েছে, এবং লজ্জা নিবারণের জন্য তাদের প্রয়োজনীয় পোশাকটা তাকে দিতে হবে। সেটা যেমন একটা দায়িত্ব কর্তব্য রয়েছে, ঠিক তেমনি ভাবে সেটা একটা আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেখানে একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট একটা আইন রয়েছে, ভরণ পোষণ আইন বলা হয়। তো ঠিক তেমনি ভাবে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বা শিশুরা যারা জন্মগ্রহণ করেছে পৃথিবীর আলো দেখেছে, তাদেরকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের প্রতিপালনের দায়িত্ব সেই মাতা পিতা রয়েছে। যেমন মেয়েদের বেলাতে 18 বছর, ছেলেদের বেলাতে 21 বছর, দুটো বয়স টার্গেট করে দেওয়া হয়েছে। এখন সেটা মেয়েদের বেলাতেও সেটাকে 21 বছর করে দেওয়া হয়েছে। তো 14 বছর পর্যন্ত বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরকে কিন্তু স্কুলে পাঠাতে হবে, এটা কিন্তু মা বাবার দায়িত্ব। প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব রয়েছে তার শিশুটাকে তার স্কুলে পাঠাতেই হবে। কারণ আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে বা আজকের যে শিশু, সে আগামী দিনে এই ভারতবর্ষের এই ত্রিপুরা রাজ্যের একজন দায়িত্বশীল নাগরিক হবে না, তার কোনো নিশ্চয়তাকেও কিন্তু দিতে পারে না। সে এই এডিসিরও কিন্তু একজন এক্সিকিউটিভ মেম্বার হতে পারেন, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, ভারতবর্ষের পার্লামেন্টের সদস্য হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, অনেক কিছু হতে পারে। আমরা কিন্তু কেউ বলতে পারি না কে কি নিয়ে জন্মগ্রহণ করেছে। তো তার জন্য তাকে কিন্তু একটা নির্দিষ্ট শিক্ষায় শিক্ষিত করতে হবে, সেই দায়িত্বটা মা বাবার রয়েছে। এবং এর পাশাপাশি সরকারিভাবে অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আমাদেরকে। যেমন যারা আমরা দারিদ্র সীমার নিচে রয়েছি, যে সমস্ত ফ্যামিলিরা, তাদের জন্য বিপিএল বা অন্তর্দয় অন্নপূর্ণা বিভিন্ন স্কিমে বা যোজনায় তাদেরকে বিনামূল্যে বা কম টাকায় তাদেরকে রেশনটা দেওয়া হচ্ছে। তারপরে আমাদের সেই ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সর্বশিক্ষা যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পে তাদেরকে বিনামূল্যে পোশাকটা দেওয়া হচ্ছে, দুপুরে মিড ডে মিলটা দেওয়া হচ্ছে, দুপুরে খাবারটা দেওয়া হচ্ছে। তারপরে যারা এসসি এসটি মাইনরিটি রয়েছে বা বিভিন্ন গার্লস, বিভিন্ন স্টাইপেন্ড, এই ধরনের স্টাইপেন্ড ছেলে মেয়েদেরকে বা স্কলারশিপ, যারা ভালো রেজাল্ট করে বিভিন্ন স্কলারশিপ ইত্যাদি দেওয়া হচ্ছে। তো তারপরে যদি এত কিছু করার পর সরকারি ভাবে তার ফ্যামিলিটাকে এবং তার ছেলে মেয়েদের শিক্ষার জন্য এত কিছু সুযোগ সুবিধা করে দেওয়ার পর কোনো মাতা বা পিতা যদি তার ছোট ছোট ছেলে মেয়েদেরকে শ্রমিকের কাজে ব্যবহার করে স্কুলে বা কলেজে না পাঠিয়ে, তাহলে কিন্তু আইনের বিচারে সে অপরাধী হবে। যেমন এখানে মারে হাদু এডিসি ভিলেজ রয়েছে, কোনো এই বাজারটার মধ্যে যদি কোনো দোকানে দেখা যায় যে 6 বছরের বা 7 বছরের বা 8 বছরের বা 10 বছরের একটা ছেলে বা মেয়ে কাজ করছে কোনো স্টলে বা কোনো দোকানে, সরকার কিন্তু স্বতঃপ্রণোদিত ভাবে সরকার কিন্তু তার নাম ঠিকানা জেনে এখানে যে এডিসি ভিলেজ কাউন্সিল রয়েছে সেখানে তার রেজিস্টার, ফ্যামিলি রেজিস্টারটা চেক করে, কিন্তু তার বিরুদ্ধে যদি দেখে সে কোনো আশপাশের কোনো বিদ্যালয়ে পড়াশোনা না করে, সে শ্রমিকের কাজে ব্যবহৃত হচ্ছে, তাকে ব্যবহার করা হচ্ছে, সেই ছেলে বা মেয়ের বাবা মার বিরুদ্ধে যেমন হবে, ঠিক তেমনি সেই দোকানদারের বিরুদ্ধেও কিন্তু আইনি ব্যবস্থা নিতে পারবে। কারণ সরকারের কিন্তু ফ্যামিলি রেজিস্টার রয়েছে, স্কুলের রেজিস্টার রয়েছে, সেখানে কিন্তু নাম নথিভুক্ত করতে হয়। কারণ যেই শিশুটা জন্মগ্রহণ করে তার জন্মগ্রহণের পরে যদি ফ্যামিলি রেজিস্টারে নামটা নথিভুক্ত না হয়, তাহলে কিন্তু তার বার্থ সার্টিফিকেট, তার রেশনিং, তার কোনো কিছুই কিন্তু হয় না। তো সেই জায়গাতে কিন্তু আমরা ফাঁকি দিতে পারি না, সেখানে কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে এবং আমরা আইনের কাছে কিন্তু বাধা রয়েছে, সেটা কিন্তু আমরা করি না। অনেক মাতা পিতা আছে
যে আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে তার ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে তাকে বিদ্যালয়ে না পাঠিয়ে তাকে কোনো শ্রমিকের কাজে ব্যবহার করছি মাসের শেষে 200 টাকা বা 500 টাকার জন্য। কারণ এই কথাটা আমরা বলতে পারি না যে আমি দরিদ্র বা আমি আমার অর্থনৈতিক সেরকম অবস্থা নেই, কারণ আমাকে সরকারিভাবে অনেক সুযোগ সুবিধা বা সহায়তা দেওয়া হয়েছে। শুধু আমার দায়িত্ব আমার সন্তানটাকে আমার স্কুলে পাঠানো, তো সেটা কিন্তু আমরা করছি না। সেখানেও কিন্তু আমরা বেআইনি কাজ করছি, আইনের চোখে কিন্তু অপরাধমূলক কাজ করছি। তারপরে দেখা যাচ্ছে মেয়েদের বেলাতে, মেয়েরা যখন একটু 13, 14, 15 বছর হয়, যখন ওর কৈশোরটা থেকে ওর তারুণ্যে যখন ও প্রবেশ করে, শারীরিকভাবে প্রকৃতির নিয়ম অনুসারে শারীরিকভাবে তার গঠনটা একটু পরিবর্তিত হয়, তখন তার মা বাবা কি করেন, সেই মেয়েটাকে একটা পাত্রের কাছে পাত্রস্থ করে দেন, অর্থাৎ বিয়ে দিয়ে দেন। সেই নাবালিকাটাকে 17 বছর বা 16 বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দেন। তো আইনের কাছে কিন্তু সেটাও কিন্তু বেআইনি কাজ। কারণ আমাদের ভারতবর্ষে যে ম্যারেজ অ্যাক্ট রয়েছে, বিবাহ আইন রয়েছে, সেখানে কিন্তু মেয়েদের বেলা মেয়েদের 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে কোনো পাত্রের হাতে তুলে দেওয়া যায় না, অর্থাৎ তাকে বিয়ে দেওয়া যায় না। যেমন আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি না 18 বছর না হলে, 17 বছর, 364 দিনও যদি হয়, তবুও কিন্তু আমরা পারি না, আমরা ভোটাধিকার গণতান্ত্রিক অধিকারটা আমরা প্রয়োগ করতে পারি না। ঠিক তেমনি ভাবে একটা মেয়েকেও আমরা বিয়ে দিতে পারি না 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত। তো সেখানে কিন্তু একটা অপরাধ করলাম আমরা মাতা পিতা হিসেবে। তার পাশাপাশি আরেকটা অপরাধ করি আমরা, কি হয়, যে পাত্রপক্ষ যে 1 লক্ষ টাকা ক্যাশ দাবি করেছে, তাকে একটা বাইক দিতে হবে, তাকে টিভি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি যৌতুক দিয়ে মেয়েটাকে আমরা বিয়ে দিয়ে দিই। মেয়ের বাবা বলছে যে আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে, তাই আমি পাত্রপক্ষের দাবি সমেত আমি বিয়ে দিয়ে দিলাম। তো ছেলেটা হয়তো টুকটাক ব্যবসা বাণিজ্য করে, কিছুদিন পরে বিয়ের পরে দেখা যাচ্ছে সেই মেয়েটার উপর তাকে নির্যাতন করা হয়। তার বাবার বাড়ির থেকে আরো কিছু টাকা আনার জন্য, তার ব্যবসা বাণিজ্য ভালো করবে ইত্যাদি ইত্যাদি কারণে প্রথমে তাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়, তারপর শারীরিক যন্ত্রণা দেওয়া হয়, এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয় যে মেয়েটা হয়তো এই পৃথিবীতে আর বাঁচতে চায় না। সে নিজের থেকে হয়তো আত্মহত্যা করে, অথবা তার শ্বশুর বাড়ির লোকেরা, স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ যারা রয়েছে, তারা সকলে মিলে সেই মেয়েটাকে হয়তো বালিশ চাপা দিয়ে, মুখে বালিশ চাপা দিয়ে, হয়তো গলায় দড়ি দিয়ে তাকে মেরে ফেলে দেয়। তো একটা অপরাধের পাশাপাশি কিন্তু আমরা 3টা অপরাধ করছি। প্রথম, পণের বিরুদ্ধে আমরা পণ যেমন দিতে পারি না, পণ নিতেও পারি না, ঠিক তেমনি ভাবে আমরা বধূ নির্যাতন করতে পারি না। এবং সুন্দর সুন্দর যে মেয়েরা, তাদের যে সুন্দর যে জীবনটা রয়েছে মেয়েদের, অল্প বয়সে দেখা যাচ্ছে 20 বছর, 18 বছর, 17 বছর, 19 বছরে সেই মেয়েটা সেই পৃথিবীর আলো থেকে নিজেকে সরিয়ে নেয় বা তাকে সরিয়ে দেওয়া হয়। এই সমস্ত কাজগুলি কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে এবং সেই সমস্ত অপরাধ সংঘটিত হচ্ছে। আজকে আমি আসার পথে দেখছিলাম যে সনকলা বাজার থেকে মাড়েহালুক আসার পথে অনেকটা নির্জন জায়গা রয়েছে, অনেকটা বন গাছগাছালি রয়েছে। এরকম নির্জন জায়গাতে আমরা যখন পুরুষরা একটু শারীরিকভাবে একটু সক্ষম, কোনো মেয়েদেরকে যদি আমরা একাকী পাই, তাহলে তাকে 2-3 জন পুরুষ মিলে নিয়ে তার উপর পাশবিক অত্যাচার করি, তাকে ধর্ষণ করে আমরা মেরে ফেলে দিই বা ফেলে রেখে যাই। এই সমস্ত কাজগুলি কিন্তু আমরা করতে পারি না। এটা যেমন সমাজের চোখে যেমন ঘৃণিত, ঠিক তেমনি ভাবে আইনের চোখে কিন্তু এটা গর্হিত অপরাধ। কারণ কেন করবো এটা? আজকে আমি একটা মেয়েকে মেয়ে হিসেবে কেন দেখবো? আমার বাড়িতেও তো মেয়ে থাকে, আমার মেয়ে রয়েছে, আমার বোন রয়েছে, আমার স্ত্রী রয়েছে, মা রয়েছে, মাসি রয়েছে। অন্যের বোনের উপর কেন আমি এই ধরনের একটা আচরণ করব? বরঞ্চ তাকে আমাদের উচিত তাকে একটু সহায়তা করা, তাকে সাহায্য করে দেওয়া। এটা কিন্তু আমরা করছি না। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু আমাদের সমাজে সংগঠিত হচ্ছে। আমরা আইনটা সম্পর্কে সজাগ এবং সচেতন নই বলে ওইগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
তো ঠিক তেমনি ভাবে মাতা পিতার যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে ছেলে মেয়েদেরকে বড় করে তোলা, তাকে শিক্ষিত করে তোলা, তাকে সাবালক সাবালিকা করে তোলা এবং নির্দিষ্ট বয়সে তাকে বিয়ে দেওয়া, ঠিক তেমনি ভাবে আমরা যখন ছেলে বা মেয়েরা সাবালক বা বালিকা হয়ে যাই, আমরা যখন কর্ম করতে শিখে যাই বা কেউ সরকারি চাকরি, কেউ ব্যবসা বাণিজ্য, যাই হোক কোনো না কোনো অর্থ উপার্জন করতে শিখে যাই, আমার বয়স যখন 25 বছর হবে তখন অটোমেটিক ভাবে আমার বাবা মা মায়ের বয়স 50 বা 60 বছর হবে, আমার দ্বিগুণ বয়স হবে। তো তখন কিন্তু ওনারা ওনাদের কার্যক্ষমতাটা হারিয়ে ফেলেন, ওনারা কাজ করতে পারেন না। যারা চাকরি বাকরি করেন তারা 60 বছর বয়স পরে তাদেরকে পেনশনে চলে আসতে হয়। আর এমনিতে যারা আমরা কাজ করি সরকারি চাকরি ছাড়া, তারাও কিন্তু আমরা শারীরিকভাবে ততটা সক্ষম থাকি না। তখন কিন্তু প্রত্যেকটা ছেলে এবং মেয়ের দায়িত্ব রয়েছে সেই মাতা পিতাকে প্রতিপালন করা, তাকে ভরণ পোষণ দেওয়া, ন্যূনতম তাকে দুবেলা দুমুঠো ভাত দিতে হবে, তার লজ্জা নিবারণের প্রয়োজনীয় পোশাকটা তাকে দিতে হবে। এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা না করি তখন সেই বৃদ্ধ মাতা পিতা তার সেই ছেলে বা মেয়ের বিরুদ্ধে গিয়ে কিন্তু আইনের আশ্রয় নিতে পারে, ভরণ পোষণের মামলা করতে পারে। আর এটা এমনই একটা মামলা, ভরণ পোষণ, কোন স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে করেন, কোন মাতা পিতা যদি তার ছেলে বা মেয়ের বিরুদ্ধে করেন, তাহলে কিন্তু আদালত কিন্তু সেখান থেকে কিন্তু পার পাবে না। যার বিরুদ্ধে করবে সে কিন্তু পার পাবে না, সেই ভরণ পোষণটা তাকে দিতেই হবে। আমি একজন আইনজীবী হিসেবে যদি আমার মাতা পিতাও যদি আমার বিরুদ্ধে করে, তবুও কিন্তু আমি নিজেকে রক্ষা করতে পারবো না, সেটা আইনের বিচারে কিন্তু আমাকে দিতেই হবে। তো এই সমস্ত আইনটি সম্পর্কে আমাদের একটু সচেতন সজাগ থাকতে হবে। আমি প্রথমেই বলছিলাম যে আমাদের সঠিক এবং সুন্দর সুশৃঙ্খল ব্যবহার অর্থাৎ চলাচলটি যেটা থাকবে সেটাই কিন্তু আইন। যেমন ট্রাফিক আইন নিয়ে একটু বলবো, আমরা যারা ভাইরা রয়েছি, আমরা যারা বাইক, স্কুটার বা স্কুটি ইত্যাদি দ্বিচক্র যেন আমরা যারা চালাই, বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা মাথাতে হেলমেট দিচ্ছি না, আমাদের ড্রাইভিং লাইসেন্স নেই, ইন্স্যুরেন্স নেই, রেজিস্ট্রেশনটা নেই, আমরা এগুলো করি না। তো দেখুন, আমরা যদি বাইকটা চালাই হেলমেটটা ছাড়া যদি আমি চালাই, আমি থানার সামনে দিয়ে গেলাম, পুলিশ আমাকে ধরলো না, সেটাতে কিন্তু কোনো বাহাদুরির ব্যাপার নেই। হেলমেটটা দেওয়ার অর্থটাই হচ্ছে, কারণ কোন একটা বাইক বা স্কুটার আমরা যাকেই চালাই সেটার গতিবেগ থাকে না বললেও কিন্তু 20, 30, 40 কিলোমিটার বেগে কিন্তু আমরা চলি। তো চলার পথে কিন্তু সেটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, একটা দুর্ঘটনা ঘটতেই পারে। আমি ব্রেকটা হয়তো টান দিলাম, ব্রেকের তারটা হয়তো কোনো কারণে ছিঁড়ে গেছে, আমি নিজের থেকে কিন্তু পড়ে যেতে পারি। তো 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার বেগে যদি আমি ছিটকে পড়ে যাই, মানুষের সেন্সিটিভ অর্গান, মানুষের ব্রেন, মস্তিষ্ক, সেখানে একটা নার্ভ যদি ছিঁড়ে যায়, আমাদের হয়তো পয়সা আছে, আমরা হয়তো সারিয়ে আনতে পারবো, এমনও দেখা গেছে একটা নার্ভ যদি ছিঁড়ে যায়, সেটা ডাক্তারি ভাবে সঠিকভাবে সেটাকে জায়গা আনা যায় না, তখন হয়তো অনেকটা অ্যাবনর্মাল হয়ে আমাদেরকে বাঁচতে হয়। আপনাদের ভাষায় যেটাকে কবর বলা হয়, অনেকটা পাগল হয়ে যায় আমরা। তো সেটা কিন্তু আমার নিজের সুরক্ষার জন্য কিন্তু আমাকে হেলমেটটা পরিধান করতে হয়। সরকার কিন্তু সেটার জন্য ব্যবস্থা করেছে, সেটা কোনো বাহাদুরি নয়। হেলমেটটা ছাড়া যদি আমি রাস্তা দিয়ে চললাম 100 কিলোমিটার বা 70 কিলোমিটার বেগে, আমার ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি আমি চলি, অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমার উল্টো দিক থেকে আরেকটা বাইকও আসতে পারে, সে এসে আমাকে মারতে পারে, তখন কিন্তু আমি মার্ডার কেসের মধ্যে জড়িয়ে যাব। আমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আমার চলার পথে যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি কিন্তু সেই গ্রিভিয়াস যে অন্যায়টা রয়েছে সেখান থেকে আমি পার পেয়ে যাব, কারণ আমার চালানোর মতো ক্ষমতা রয়েছে এবং সরকারি আমার রেজিস্ট্রেশন রয়েছে গাড়িটা চালানো। সেটা অ্যাক্সিডেন্টালি অনেক কিছু হতে পারে, তার জন্য কিন্তু আমাকে সেই ড্রাইভিং লাইসেন্সটা খুব জরুরি। আরেকটা যেমন জরুরি রয়েছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সটা গাড়ি বা বাইকের, কারণ চলার পথে অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্টে ইনজিউরি হতে পারে বা মারাও যেতে পারে। একটা লোক যদি মারা যায়, সেই ক্ষতিপূরণটা কিন্তু আমি 1 লক্ষ টাকার বাইক বা 5 লক্ষ টাকার গাড়ি
বিক্রি করেও কিন্তু দিতে পারবে না। তার জন্য ইন্স্যুরেন্সটা করে নেওয়া, ইন্স্যুরেন্সটা যদি আপডেট থাকে, তাহলে সেই ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু সেই মৃত ব্যক্তিকে বা ইনজিওর ব্যক্তিকে সেই টাকাটা দিয়ে দেবে, আমাকে দিতে হবে না। আমি গাড়ির মালিক বা বাইকের মালিক হিসেবে কিন্তু সেটা আমাকে দিতে হবে। তো সেই জন্য কিন্তু আমাকে ইন্স্যুরেন্সটা করে নেওয়া খুবই দরকার। তো চলার পথে আমাদের এই কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আর দিনকে দিন কিন্তু আইনটা খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে। যেটা আজকে হেলমেটের জন্য 2 বছর আগে 100 টাকা ফাইন হতো, সেটা আজকে 1000 টাকা ফাইন। ড্রাইভিং লাইসেন্সের জন্য 1500 টাকা ফাইন, রেজিস্ট্রেশনের জন্য 10,000 টাকা রয়েছে, ইন্স্যুরেন্সের জন্য 10,000 টাকা ফাইন রয়েছে। তো আমরা যদি একটু সচেতন এবং সজাগ থাকি, তাহলে কিন্তু আমাদেরকে সেই ক্ষতিটা স্বীকার করতে হয় না, সেই শাস্তিটা আমাদেরকে ভোগ করতে হয় না। তো যাই হোক, আমি আশা করব এবং প্রত্যাশা রাখবো সবার কাছে যে আমরা সঠিকভাবে, সুন্দরভাবে এবং আইন মেনে আমাদের জীবনযাত্রাটা আমরা অতিবাহিত করব, জীবনটা এবং আমাদের সমাজটাকে গড়ে তুলবো সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে, যাতে এই গ্রামে, এই এডিসি ভিলেজে, মারায়াদুক এডিসি ভিলেজে যাতে কোনো ধরনের অপরাধ কোনো সংগঠিত না হয়, কোনো মা, ভাই, বোন কারোর জীবনেই যেত সেই ধরনের কোনো অভিশাপ নেমে না আসে, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।